এডিসি ইশতিয়াক আহমেদ সে উঠে এসে আমার বিশেষ স্থানে মানে তার জুতা দিয়ে আঘাত করলো। আমি তো তখন মা বাপ করে মানে চিৎকার করা শুরু করে দিলাম। সেনসিটিভ জায়গা তো। তারপর আমার মুখটা বাঁধলো, চোখ বাঁধলো, বেঁধে আমাকে মানে প্রায় 30 মিনিট মারলো। তো আমি কয়েকবার আসলে মানে সেন্সলেস হয়ে গিয়েছি। হ্যাঁ, তো আমার কাছে ওই সময় মনে হচ্ছে আমি মানে জাহান্নামে আছি, আমাকে মানে জাহান্নামে নির্যাতন করা হচ্ছে। আমার পুরো শরীরটা আসলে ওই সময় কালো হয়ে গিয়েছিল। আমি যে সময় আসলে অ্যারেস্ট হলাম, অ্যারেস্ট হওয়ার পরে আমাকে যে বাসায় আমি আসলে আমাকে অ্যারেস্ট করার জন্য গিয়েছিল, আমি তো আসলে বুঝতে পারছি না যে আমাকে অ্যারেস্ট করবে। আচ্ছা, মামলা হয়েছে সেটাও জানতাম না। তো আমি ভাবছি ছাত্রলীগ হয়তো অ্যাটাক করতে এসেছে। তখন আমরা যারা ছিলাম আমরা একসাথে ওই ছাত্রলীগের অ্যাটাক থেকে মানে ভাবছি ছাত্রলীগ, এরা যে ডিবি বুঝি নাই। তো আমি মানে একটু দৌড় দিয়েছি, অন্যরা সবাই। তো আরেকটা বাসায় আমি আশ্রয় নিয়েছিলাম। তো সেই বাসায় আশ্রয় নেওয়ার পরে আপনি নিশ্চয়ই ওই সময় একটা লাইভ দেখছিলেন, আমি বলছিলাম আমাকে বাঁচাও বাঁচাও, রাইট, রাইট। লাইভটা দেখেছিলেন। তো পরবর্তীতে আমাকে ডিবি ওই বাসা থেকে আমাকে নিয়ে আসলো। আমি যখন নামবো সে সময় একজন আর্মি, সে আর্মিতে চাকরি করত, সে কেন যেন আমাকে মারা শুরু করে দিল ব্যাপকভাবে। পুলিশের ওই ডিবির মানে হাতে আছি ওই অবস্থায়। তো এরপরে আমাকে মানে ইয়েতে আনলো, মিন্টো রোডে আনলো, ডিবি কার্যালয়ে। তারপরে আমার ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালো, যেহেতু হাত পা কেটে গিয়েছে। হ্যাঁ, ওই অবস্থায়। তারপরে আমি যখন চিকিৎসা নিয়ে আসলাম তখন এডিসি ইশতিয়াক আহমেদ এই গণঅভ্যুত্থানের পরে সে কিন্তু অ্যারেস্ট হয়েছে। আমিও তার নামে একটা মামলা করেছি। সে আমাকে তার রুমে নিয়ে গেল, যারা ডিবির সদস্য ছিল। নিয়ে যাওয়ার পরে সে উঠে এসে আমার বিশেষ স্থানে মানে তার জুতা দিয়ে আঘাত করলো। আমি তো তখন মা বাপ করে মানে চিৎকার করা শুরু করে দিলাম। সেনসিটিভ জায়গা তো। হ্যাঁ, সেন্সিটিভ জায়গা। এরপরে সে লাথি লাথি ঘুষি মেরে যাচ্ছে এবং মানে পরবর্তীতে বললাম আমি যেতে চিৎকার করছি আর সেন্সিটিভ জায়গায় আঘাত লাগলে যা হয়। এরপরে আসলে আমার হ্যান্ডকাপ পরাতে বললো। তারপরে আমার মুখটা বাঁধলো, চোখ বাঁধলো, বেঁধে আমাকে মানে প্রায় 30 মিনিট মারলো। মানে কয়েকবার আমি মানে সেন্সলেস হয়ে গিয়েছি। মানে ওই সময়কার জীবনটা আমার কাছে মনে হয় ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটি, ওই সময় সাইবার ক্রাইম ইউনিট ছিল। তো আমি কয়েকবার আসলে মানে সেন্সলেস হয়ে গিয়েছি। হ্যাঁ, তো আমার কাছে ওই সময় মনে হচ্ছে আমি মানে জাহান্নামে আছি, আমাকে মানে জাহান্নামে নির্যাতন করা হচ্ছে। এরপরে যেটি হলো যে মানে ও ক্লান্ত হয়ে গেছে আমাকে মারতে মারতে। তারপরে ও গিয়ে বসলো। এরপরে আমাকে দাঁড়াইতে বলে। আমার চোখ খুলে দিয়ে আমাকে দাঁড়াইতে বলে। আমি তো দাঁড়াইতে পারি না, আমার শরীরে কোনো এনার্জি নাই। আমি দাঁড়াইতে পারতেছি না, এই জন্য আমাকে মারতেছে। তারপর আমি খুব কষ্ট করে দাঁড়ালাম, আমি এইভাবে কাঁপতেছি। মানে আমি আবার পড়ে যাচ্ছি, আমি যতবার পড়ে যাচ্ছি ও এসে আমাকে মারতেছে। মানে এডিসি ইশতিয়াক, মানে আমি তো ওই যে বলে না যে মানুষ নামের আপনার পশু। তো আমি আসলে মানুষ নামের পশু আমি দেখেছি, অনেকে দেখে না, কিন্তু আমি কিন্তু মানুষ নামের এই পশু এডিসি ইশতিয়াক আহমেদ আমি তাকে দেখেছি। এবং আমি পরবর্তীতে যেটি হলো যে মানে টেবিলের সাথে আমি কোন রকম এইভাবে মানে ক্যানিউটা লাগাই একটু দাঁড়াতে চেষ্টা করতেছি, তারপরও মারতেছে। পরবর্তীতে ও তো ক্লান্ত হয়ে গেছে এবং আমি ওই সময় আমার এই আঙ্গুলটা ফেটে মানে রক্ত বের হয়েছিল ফ্লোরে। আমি দেখলাম আমার সামনে টিস্যু দিয়ে রক্তগুলো মুছলো। তো এরকম মানে অমানসিক নির্যাতন আমার উপর হয়েছে। এরপরে যেটি হয়েছে আমাকে চিকিৎসা দেয়নি, কোনো চিকিৎসা দেয়নি। মানে ওই যে আপনি নাহিদ ইসলামের এক পাশে দেখেন না লাল হয়ে আছে, আমার পুরো শরীরটা আসলে ওই সময় কালো হয়ে গিয়েছিল। লাল না, কালো হয়ে গিয়েছিল। মানে ওরা এমন ভাবে মারে যে আপনার হাত আপনার পা ফাটবে না, কিন্তু আপনি চলতে পারবেন না, আপনার মাংস পচে যাবে। এরপরে যেটা হলো আমাকে রাতে নিয়ে গেল ডিবি গারদে রাখার জন্য। তখন আমার সম্ভবত নাপা সহ দুই একটা ওষুধ আমাকে দিয়েছিল। যাওয়ার পরে আমাকে যেখানে রাখলো সেখানে আবার দুইজন ছেলে ছিল, তাদেরকে টেকনাফ থেকে ধরে এনেছিল ইয়াবার মামলায়। তো যাওয়ার পরে আমি কাতরাচ্ছি, ওই দুজন ছেলে ওই রাতে কি একটা মলম তাদের কাছে ছিল, ওদেরও তো বিভিন্ন সময় মারছে, তো ওই মলম আমার গায়ে লাগাই দিয়েছিল। এবং আমি আসলে কখনো মানে আমরা তো কায়েত হয়ে ঘুমাই না, আমি ওই সময় আসলে মানে পিঠ মানে নিচু দিয়েও ঘুমাইতে পারতাম না, এইভাবে বুকটা সামনে রেখে ঘুমাইতে হতো, কারণ বুকে তো আর আঘাত করে না। হ্যাঁ, না না আঘাত মানে ওই যে বিষয়টা এরকম হয়েছে যে আমার শরীরটা আসলে কাটে নাই, কিন্তু ছিলে গেলে যেরকম হয় না ওই রকম হয়ে গেছে। তো ওই ছেলেরা আমি 15 দিন রিমান্ডে ছিলাম, তো সর্বমোট 18 দিন, আরো 3 দিন অতিরিক্ত হেফাজতে রেখেছিল। ওরা আমাকে ওই 10 দিন যে সময় সাইবার ক্রাইম ইউনিটে ছিলাম, ওই 10 দিন ওরা আমাকে সেবা করতো। মাঝে মধ্যে আমার এই মাংসগুলো সব আসলে
মানে ওই যে ইটের মতন শক্ত হয়ে গিয়েছিল। তো ওরা এসে মাসাজ করে দিত, হ্যাঁ মাঝে মাঝে এগুলো টিপে দিত, কারণ ওই মাংসগুলো যদি আপনার শক্ত হয়ে যায় পরবর্তীতে ওইখানে তো আপনার ইয়ে হয়ে পছন্দ যায়, করবে। পছন্দ হবে। ওই ছেলের ওদের সাথে আমার যোগাযোগ নাই, জেলে ওদের সাথে একবার দেখা হয়েছিল জেলে যাওয়ার পরে, আমি ওদেরকে মিস করি। ওরা বলছিল ওদের নামে নাকি ভুয়া মামলা দেওয়া হয়েছিল। তো ওই দুজন ছেলেকে আমি মিস করি। আমি জানি না যে আমার এই বক্তব্য ওদের কাছে পৌঁছাবে কিনা। আমার ইচ্ছা আছে যে ওদের সাথে আমি একদিন একসাথে খাবার খাবো, কারণ ওরা আমার যা করেছে, হ্যাঁ হয়তো ওরা অপরাধী হলেও হতে পারে, কিন্তু ওই দুজন ছেলের প্রতি আমার খুব কৃতজ্ঞতা আছে। তো ওই সময় আসলে আমার কেউ সেবা করা ছিল না, এমনকি আমার হাসপাতালে নেওয়া হয়নি, কিন্তু ওরা আমাকে সেবা করেছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কিছু সিগনেচার প্রশ্ন আছে। আমি কয়েকজন ব্যক্তির নাম বলবো বাংলাদেশের রাজনীতিতে যাদের অনেক অবদান, তাদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট করে দু একটা লাইন আপনি বলবেন। যে বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের প্রতীক ধরা হয় খালেদা জিয়াকে, তাকে নিয়ে কি বলবেন? আমার জীবনের সৌভাগ্য হলো যে তার সাথে আমার 2 বার সাক্ষাৎ হয়েছে। গণ অভ্যুত্থানের পরে যে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, সেই সময় নুরুল হক নূর এবং আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম। সেই সময় তিনি তরুণদের উদ্দেশ্যে, যেহেতু আমরা তরুণ, তিনি বলেছিলেন যে তোমরা তরুণরা এই গণ অভ্যুত্থান করেছো, তোমরা আগামী রাষ্ট্রকে এগিয়ে নাও, তোমাদের হাতেই এই রাষ্ট্র নিরাপদ, এরকম তিনি বলেছিলেন, এটা আমার মনে আছে। আর দ্বিতীয়বার সশস্ত্র বাহিনী দিবসে তিনি গিয়েছিলেন, সেখানে সালাম দেওয়ার সুযোগ হয়েছিল তাকে। এরপরেই তো আসলে তিনি হাসপাতালে ভর্তি হলেন, আর তো ফিরে আসেননি। এরপর শেখ হাসিনা। শেখ হাসিনাকে তো আসলে কি বলবো, তার সাথে আমার কখনো দেখা হয়নি। তবে ওই যে তাকে কটূক্তি করার যে মামলা, সেই মামলার কারণে সবসময় মনে হতো যে শেখ হাসিনাকে আমি কটূক্তি করি নাই। তারপরেও এইভাবে আসলে তাকে কটূক্তি করার মামলায় আমাকে দিল। যে কারণে শেখ হাসিনাকে খুব, মানে যেহেতু শেখ হাসিনার এই মামলাটা নিয়ে আমার বেশ কোর্টে সবসময় যাওয়া লাগতো, তো এই যেতে যেতে শেখ হাসিনাকে মাঝে মধ্যে খুব কাছের মনে হতো। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে তারেক রহমান। আসলে তার সাথে আমার অনেক ইতিহাস আছে, সেটা আমি এখন বলতে চাই না, কারণ ব্যক্তি হিসেবে কেমন? আমি ব্যক্তি হিসেবে কেমন বলবো, কারণ আমার একটা বই আসতেছে সামনে, সেখানে সবকিছু থাকবে তার সাথে আমার কিভাবে সম্পর্ক। তবে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমার উপর আস্থা রাখেন। আমি এতটুকু বলতে পারি, হয়তো অনেকে আমাকে নিয়ে এখন বিতর্ক যেটা করে যে আমি কেন গণ অধিকার পরিষদ ছেড়ে আমি বিএনপিতে যোগদান করে ইলেকশন করলাম, এটা নিয়ে একটা বিতর্ক করে। কিন্তু আমার রাজনৈতিক সংগ্রাম, আমার দুর্নীতি করার কোনো অভিযোগ বা চাঁদাবাজি, অন্যায় করেছি, ফাপড়বাজি করি, বা সকালে একটা বিকালে একটা বলি, এ ধরনের প্রশ্ন কেউ আমাকে নিয়ে করতে পারবে না। মানে হয়তো পারবে বলতে কেউ হয়তো মিথ্যা অভিযোগ দিতে পারে, কিন্তু কেউ প্রমাণ দেখাতে পারবে না। আর এইজন্য আমার কাছে মনে হয়েছে যেন তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, সেই সময় যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা তুঙ্গে, সেই সময় থেকে তার সাথে আমার সম্পর্ক, এবং সেই সম্পর্ক আসলে একদমই ব্যক্তিগত পর্যায়ে। আমি জাস্ট এতটুকু বলবো, আমি যেটা শুনেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সমাজের ভালো মানুষদেরকে তিনি চিনতেন এবং কাছে ডেকে নিতেন, ঠিক এরকম একজন ব্যক্তি আমি তার কাছে ছিলাম। অনেকে তো, আমরা তো ছোটবেলায় তার সম্পর্কে অনেক কিছু শুনেছি, বিশেষ করে আওয়ামী লীগের সময় যে ন্যারেটিভ গুলো দাঁড় করিয়েছিল, তার সাথে আমার যখন 1 to 1 কথাগুলো হতো, তিনি তো সেই সময় লন্ডনে, আমরা স্কাইপে তো কখনো পল্টন অফিসে, কখনো গুলশান অফিসে বৈঠক হয়েছে। তো দীর্ঘ সময় তার সাথে আমার যেদিন প্রথম কথা হয়, সেদিন প্রায় 2 ঘন্টার কাছাকাছি, দীর্ঘ সময়, দীর্ঘ আলোচনা। আসলে না, যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি, আমার তো রাজপথের একটা অভিজ্ঞতা আছে, সে আলোকে তার সাথে একটার পর একটা বিভিন্ন বিষয়ে আলোচনা। এবং ওই যে অনেকে বলে না, যেটা জাফরুল্লাহ চৌধুরী স্যার প্রায়ই বলতেন যে তারেক রহমানের উচিত লন্ডনে পড়াশোনা করা। এই কথাগুলো তিনি তো আসলে না জেনেই বলতেন, কারণ তার সাথে তো আসলে এভাবে কথা হতো না। প্রসঙ্গ যেহেতু আমি একটু বলি, এটা শেষ করি। আমি অনেক প্রশ্ন তাকে করেছি, এবং তিনি যেভাবে আসলে উত্তর দিতেন, আমি খুবই আসলে মানে মুগ্ধ হতাম যে আসলেই তিনি পড়াশোনা করেছেন। আপনি এখনকার যে কথাগুলো শুনছেন না, ওই সময় তো তিনি অনেক কথা বাংলাদেশের মিডিয়ায় প্রচার হয়নি, ফেসবুকে যতটুকু শুনেছেন। কিন্তু আমি আসলে বলবো যে তিনি যদি আসলে তার কথা বলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা যেভাবে দেখেছেন, ঠিক তারেক রহমান সেরকমই একজন। ওকে, কিন্তু তারেক রহমান কি চাইলে একটা মাস্টার্স ডিগ্রি, একটা অনার্স ডিগ্রি নিতে পারতেন না? সেটা তো ভিন্ন প্রসঙ্গ। দেখেন, আমি এমবিএ লাস্ট সেমিস্টারে পরীক্ষা দিতে পারি নাই। আমার হাতে সে সময় 2টা অপশন ছিল। আমি কি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিব, নাকি আমি এই আন্দোলন সংগ্রাম ছেড়ে আমি আসলে পড়ার টেবিলে ফিরে যাব। 2টা অপশন। এবং ওই সময় তো আন্দোলন তুঙ্গে, হয় আমাকে কোটা আন্দোলন সফল করতে হবে বা পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ বিবিএ পড়াশোনা, এমবিএ পড়াশোনা তো বিশাল ব্যাপার না, অনেক কঠিন। তো ঠিক এইটার সাথে আপনি মেলান, যে সময় ফেসিবাদ বিরোধী লড়াইটা হচ্ছে, সে সময়
তারেক রহমান সেই লড়াইয়ের, সেই যুগপৎ আন্দোলনের প্রধান নেতা, জামাতের আমির। একটা ইফতার প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছিলেন জনাব তারেক রহমানকে নিয়ে। 12 দলীয় জোট তারা একটা ইফতারের আয়োজন করে। সৈয়দ এহসানুল হুদা ভাই ওই সময় ওই জোটের নেতা ছিলেন, সেলিম ভাই এখন এমপি হয়েছেন। তো ওইখানে জামাতের আমির তিনি গিয়েছিলেন। তিনি কিন্তু জনাব তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে তার নেতৃত্বে আমরা এই আন্দোলনকে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে আমরা এগিয়ে নিচ্ছি। তো আমি সেটাই বলছি, দেখেন তিনি এই যে বিএনপি দলটিকে সুসংগঠিত করে রেখেছেন। বিএনপিকে তো ভাঙার জন্য শেখ হাসিনার কত প্রচেষ্টা, ডিজিএফ এর কত প্রচেষ্টা, এবং তাকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। 17 বছর নির্বাসিত জীবনে থেকেও একটি ঘরের মধ্যে থেকে তিনি এই বিএনপিকে তিনি একটি বড় দল হিসেবে সবসময় তিনি চাঙ্গা রাখার চেষ্টা করেছেন। সেই তারেক রহমান, আপনি বললেন যে মাস্টার ডিগ্রি, এটা আসলে তিনি ওই সময় দল পরিচালনা করবেন নাকি আসলে তিনি একাডেমিক জীবনে মানে আপনি বলছেন যে এত বড় নেতা, তিনি রাজনৈতিক এই সংগ্রামটা এইটাই তার কাছে প্রাধান্য ছিল এবং এইটাই তিনি গুরুত্ব দিয়েছেন। আপনি যদি বলেন যে এটা বাদ দিয়ে পড়াশোনা, সেটা কখনো হয়নি।